আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে এমন একটা ঘটনা বলতে চলেছি যে ঘটনা হয়তো আপনারা কখনো শোনেননি এবং আপনারা চিন্তাও করতে পারেননি। তাই সর্বপ্রথম আপনারা নিজের মনকে শক্ত করে নিন এবং বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই ভিডিওর উছিলায় আপনি বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তাই সকলের প্রতি একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে আপনাদেরকে থাইল্যান্ডের একটা আশ্চর্য কাহিনী বলতে চলেছি। অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেককে সচেতন হতে পারে। আমাদের সমাজে এরকম ঘটনা কতই না ঘটে চলেছে, কিন্তু মানুষ এটাকে খুব ধামাচাপা দিয়ে রাখে যাতে কোনো মানুষ জানতে না পারে। যদি জেনে যায় তাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং ভয়ে এবং তাদেরকে বিচারে মুখোমুখি না হতে হয়। এই ঘটনাটি এক হাসপাতালের এক ডাক্তারের মুখ থেকে শোনা। সেই ডক্টরের মুখের কথা আজ আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি বলেন, আজকের ঘটনাটি অবাক করে তুলেছে এবং এরকম ঘটনা আমি আর কখনো শুনিনি। এই ঘটনা শোনার পর থেকে আমি খুব অবাক হয়ে গেছি এবং আমার সন্তানদেরকে নিয়ে খুব চিন্তায় আছি এবং খুব সতর্ক আছি। একদিন এক মহিলা তার একটা 10 বছরের মেয়ে নিয়ে আমার চেম্বারে আসলো এবং আমার সামনে বসলো। তখন ওই মেয়েটির পেট অনেক বড় ছিল। আমরা মনে করেছি হয়তো পেটে কোনো রোগ হয়েছে যার কারণে মেয়েটির পেট অসম্ভব বড় হয়েছিল এবং আমরা বুঝেছি মেয়েটার পেটের ভিতরে হয়তো পানি জমে পেট ফুলে গেছে। কিন্তু তার মাকে দেখলাম খুব কান্নাকাটি করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন যে, ম্যাডাম, আপনি আমাদের মান সম্মানকে রক্ষা করুন, আমাদের সম্মান নষ্ট করবেন না। বাচ্চাটির মা বলল, আমার মেয়ে আমাদের মান সম্মান একদম নষ্ট করে দিয়েছে, অতএব আপনি জানাজানি করবেন না, মানুষের কাছে বলা বলি করবেন না, তাহলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। অতএব আমার মেয়ে এখন গর্ভবতী, আমাকে আপনি বাঁচান। তখন আমি বললাম, তাহলে দেখি মেয়েটিকে আল্ট্রাসাউন্ড করতে হবে, দেখি মেয়েটি গর্ভবতী হয়েছে নাকি অন্য কোনো রোগ হয়েছে, এটা আগে আমাদের দেখতে হবে। তখন ওই মহিলা বলল, আপনার আল্ট্রাসোনোগ্রাম করতে হবে না, কেননা ও আমাদের মান সম্মানটাকে নষ্ট করে দিয়েছে, আমাদের ইজ্জতকে নষ্ট করে দিয়েছে, ওর আল্ট্রাসাউন্ড করার কোনো প্রয়োজন নাই। আপনি তো ডাক্তার, আপনি তো জানেন, আপনি সব কিছুই বুঝেন যে ও এখন প্রেগনেন্ট, কোনো আল্ট্রাসাউন্ড করার দরকার নাই। আমি বললাম, অবশ্যই এটা আমাদের প্রয়োজন আছে, আমাদের শিওর হয়ে সব কিছু বলতে হবে এবং আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তাই আমাদের জরুরি আল্ট্রাসাউন্ড করতে হবে এবং সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে এটাও আমাদের জানতে হবে। কি কেউ তার সাথে জোরপূর্বক অবৈধ কাজ করছে নাকি অন্য কিছু? তখন বাচ্চাটির মা বলল, না ম্যাডাম, এরকম কোনো কিছু হয়েছে কিনা তা আমাদের জানা নেই, আপনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করুন ওর সাথে কে কি করেছে। মহিলাটি ঘৃণা ভরে মেয়েটির দিকে তাকিয়ে বলতেছে, ও আমাদের মুখে চুলকানি মেখে দিয়েছে, আমি ওর কাছে কিছু বলতে চাচ্ছি না, আপনি ওকে জিজ্ঞাসা করুন ওর কি হয়েছে। মহিলাটি আমার হাত জোর করে বলল, আপনি এই কথাটা কারো কাছে বলবেন না, আর যদি আমার স্বামী এটা জানতে পারে তাহলে আমাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। আমি বললাম, এতদিনে আপনার বাচ্চা পেট অনেক বড় হয়েছে, এখনো আপনার স্বামী কি জানতে পারেনি? সে কি কখনো দেখেনি? মহিলাটি বলল, সে দেখেছে ঠিকই, কিন্তু সে মনে করেছে বাচ্চাটির পেটে রোগ হয়েছে, বাচ্চাটির পেটে পানি জমে গেছে, তাই ওর পেট এত বড় হয়ে গেছে। আর আমার বাচ্চা খুব ভালো মেয়ে, ও দূরে কোথাও যেত না, ও মক্তবে পড়তে যেত, কোরআন পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, স্কুলে যেত, সবার সাথে হাসি খুশিভাবে চলতো, ওর সাথে খারাপ কিছু হতে পারে না। কিন্তু আসল কথা হলো, ও তো এখনো ছোট বাচ্চা মেয়ে, ও তো এখন বাচ্চাদের সাথে খেলাধুলা করে। ম্যাডাম, আপনি এটা মনে করবেন না যে আমি আমার বাচ্চার প্রশংসা করতেছি, বরং আমি সত্যিটাই বলছি। আমার মেয়ে খুবই ভালো, আমার মেয়ের কোনো কিছুর অভাব রাখিনি, ও কখনো বুঝতে পারেনি অভাব জিনিসটা কি। ও স্কুলে লেখাপড়া করত, কোনো কিছুর কমতি রাখেনি।
সকলের সাথে ভালোভাবে হাসি খুশির সাথে থাকতো, সকলেই ভালো জানতো। কিন্তু কি হয়ে গেল সবই আল্লাহর ইচ্ছা, এ কথা বলে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রইল। তখন আমার ওই মহিলাটার প্রতি সন্দেহ সৃষ্টি হইল। যে কোনো একটা মেয়ে কোনো পুরুষের ছোঁয়া ছাড়া বা কোনো পুরুষ জোর জবরদস্তি করে খারাপ কাজ করা ছাড়া প্রেগনেন্ট হতে পারে না। নিশ্চয়ই এখানে কোনো কারণ রয়েছে, অথবা এই বাচ্চার মাই দায়ী, অথবা বাচ্চার মায়ের উদাসীনতা রয়েছে। আমি এভাবেই বাচ্চার মাকে সন্দেহ করতেছি, এটাই মনে মনে ভাবলাম। এখনো বাচ্চার মা আমার চোখের দিকে তাকাচ্ছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আপনি হয়তো কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে। আল্ট্রাসাউন্ড করাতে হবে এবং দেখতে হবে কত মাস চলছে এবং কী ধরনের চিকিৎসা করতে হবে, তাই আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিন। তখন ওই মহিলা আল্ট্রাসাউন্ড করাতে রাজি হয়ে গেল এবং বলল, ঠিক আছে করুন। আমি বাচ্চাটিকে আল্ট্রাসাউন্ড অফিসে নিয়ে গেলাম। তখন বাচ্চাটির মাও সাথে সাথে চলে আসলো এবং বলল, আমিও ওর সাথে থাকবো। তখন আমি আরও কিছু সন্দেহ করতে লাগলাম যে বাচ্চাটির মা বাচ্চাকে ছেড়ে কোথাও যাচ্ছে না, হয়তো বাচ্চাটি কোনো কিছু আমাকে বলে দিতে পারে। সেই ভয়ে আমি যখন আল্ট্রাসাউন্ড করাতেছিলাম, তখন কম্পিউটারের সামনে ওই মহিলাটিও বসে ছিল। বসে বসে দেখতেছে হাবিবার চেহারার সাথে পেটের বাচ্চার চেহারায় মিলে যাচ্ছে। তখন মহিলাটি বলল, ডক্টর, এখনো কি আপনার সন্দেহ হচ্ছে? তখন আমি বললাম, এই বাচ্চা তো কারোর সাথে মেলামেশা করতে পারে না, যেহেতু ওর যে বয়স মেলামেশা করার, ওর তো কোনো চাহিদাই থাকবে না। তাহলে কিভাবে হলো? এটা তো আপনাদের দেখা উচিত ছিল, আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে সে কোথায় যাচ্ছে, কার সাথে এরকম ঘটনা ঘটেছে, সবই তো আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমি আল্ট্রাসাউন্ড করা শেষ করলাম এবং রিপোর্টের অপেক্ষায় থাকলাম। আল্ট্রাসাউন্ড এর রিপোর্টে কি আসে সেটা তো আমি ভালো করে জানি। তারপরও প্রায় আধা ঘন্টা আমি চিন্তা করি তার মাকে আমি কি উত্তর দেব। সে কি আমার প্রতি রেগে যায় নাকি অন্য কিছু করে বসে, এই ভেবে আমি চিন্তা করে গেলাম। আমি তার মাকে বললাম, বাচ্চাটি যেহেতু গর্ভবতী, তাই বাচ্চার সাথে এমন কিছু করা যাবে না যাতে ভবিষ্যতের বাচ্চার জীবন একদম নষ্ট হয়ে যায়। যদি তাকে অ্যাবর্শন করা হয় তাহলে বাচ্চার জীবনের ঝুঁকি হতে পারে। তাই সব থেকে ভালো হবে আপনি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যান এবং খুব খেয়াল রাখুন, তার যত্ন নিন, তাকে সেবা করুন এবং বাচ্চাটিকে দুনিয়াতে আসতে দিন। আমি এ সমস্ত কথা ওই মহিলাকে বললাম। সে এই কথা শুনে খুব কান্না শুরু করলো। আমি বললাম, যদি এই বাচ্চাটিকে এখন অ্যাবর্শন করা হয় তাহলে বাচ্চাটি হয়তো বাঁচবে না, যেহেতু বাচ্চাটি এখন খুব ছোট এবং খুব ক্ষীণ শরীর এবং শারীরিক গঠন তেমন ভালো নয়, অতএব ওর ভীষণ ক্ষতি হয়ে যাবে। তখন ওই মহিলাটি বলল, ম্যাডাম, এটা একদম অসম্ভব। যদিও আমি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাইও তাহলে ওকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে এবং সাথে সাথে আমাকেও মাটিতে পুঁতে ফেলবে। মহিলাটি আমাকে বলল, আপনি একবার ভাবুন তো, আপনি যে এরকম একটা পরিস্থিতির শিকার হতেন, আপনার বাচ্চা যদি এরকম প্রেগনেন্ট হতো তাহলে আপনি মা হয়ে কি করতেন? আপনার কেমন লাগতো? অতএব আমি কোনো উপায়ে তাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। আপনি যেভাবেই হোক আপনি আমার বাচ্চার পেট থেকে বাচ্চাকে বের করে দিন, নয়তো আমার মেয়েটিকে আমার নিকট ছেড়ে নয়তো আমার মেয়েটিকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন আমি ওই মহিলার স্বার্থপরতা দেখে আমি তাকে বললাম, এ মেয়েটা হচ্ছে আপনার, দেখাশোনার দায়িত্ব আপনার। আপনি যদি একে ছেড়ে দেন তাহলে সে কোথায় যাবে? আপনি তাদের মা। এই মহিলাটি বলল, দেখুন ম্যাডাম, এত কিছু আমি জানি না। হয়তো বাচ্চাকে মেরে ফেলতে হবে, না হয় যদি অ্যাবর্শন করার কোনো পথ থাকে তাই করুন। এরপর আমি বললাম, আচ্ছা যদি এই কাজটা করা হয় তাহলে কেমন হয় যে বাচ্চাকে বাড়ি যেতে হবে না, আমার চেম্বারেই থাকুক, যতদিন পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত আমার কাছেই থাকুক। তারপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন অন্য কোনো উপায় খুঁজে বের করব। তখন মহিলাটি বলল, হ্যাঁ ঠিক আছে, এটাই করা হোক। আমি আমার স্বামীকে বলবো যে আমার মেয়েকে ওর খালার কাছে রেখে এসেছি, যেহেতু ওর খালার কাছে থাকতে চায়, এ কথা বলবো। এদিকে ওর খালাও তো জানে যে বাচ্চাটার সাথে কি হয়েছে। যাই হোক,
ম্যাডাম আপনি এই কাজটাই করুন, তাহলে এই কাজ করতে আপনাকে কত টাকা দিতে হবে? তখন মহিলাটি ছিল খুব অস্থির, পেরেশান ও নিরুপায়। তখন আমি মহিলাটাকে বললাম, দেখুন আমি আপনার বাচ্চার দিকে তাকিয়ে ওর মায়ায় পড়ে বললাম, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেব না। বরং আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাই। তখন আমি ওই মহিলাটাকে বললাম, আপনি এখানে রেখে যান। ও এখানে থাকবে এবং আমি যখন বাড়িতে চলে যাই তখন আমার সাথে নিয়ে যাব। আপনার কোনো আপত্তি আছে কিনা? তখন ওই মহিলাটি বলল, আমার কোনো আপত্তি নেই। কেননা মহিলাটি ছিল তখন বিপদগ্রস্ত, পেরেশান। এরপর যখন ওই মহিলাটি বাসায় চলে গেল, তখন আমি এই বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, মামুনি তোমার সাথে কি হয়েছে? তোমার সাথে এমন কাজটা কে করলো? আমি মনে করেছিলাম এই মামুনিটার সাথে হয়তো স্কুলের কোনো শিক্ষক অথবা কোনো বাসের ড্রাইভার তারা জোর করে তার সাথে অবৈধ কাজ করেছে। কিন্তু এরকম কোনোটাই ছিল না। সে আমাকে কিছুই সে আমাকেই যতই জিজ্ঞেস করে আমি তাকে যতই কিছু জিজ্ঞেস করি, সে কিছুই বলতে পারছে না। কেমন যেন এই মেয়েটা খুব হাসিখুশি, তার মাথায় কোনো চিন্তাই নেই। কেমন যেন সে কিছুই জানে না। বাচ্চা মেয়েটি নিজের পেটে হাত রেখে ডাক্তারকে বলল, "আমার কি হয়েছে? আমার কি বাচ্চা হবে? আমি কি মা হব? আমাকে কি আম্মু বলে ডাকবে?" আমি বললাম, "হ্যাঁ, তুমি আম্মু হবে। তোমার সুন্দর একটা বাবু হবে। তাকে তুমি কোলে নিয়ে ঘোরাফেরা করবে।" এরকম বলে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। কিন্তু আমি বারবার জিজ্ঞেস করলাম, "তোমার সাথে কি কেউ কোনো খারাপ কাজ করেছে? তোমার সাথে কি কেউ কোনো খারাপ আচরণ করেছে?" কিন্তু বাচ্চাটি এক কথাই বলে দিচ্ছে, "না, আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করেনি। খারাপ কোনো আচরণও করেনি।" বাচ্চাটির মা অনেক খাবার-দাবার নিয়ে আমার কাছে আসলো বাসা থেকে দেখার জন্য এবং সে একটাও বলে দিল, "আমি প্রায় আপনার কাছে আসবো তাকে দেখতে।" কিন্তু তার চেহারার মধ্যে চিন্তার ছাপ ভেসে থাকে। আর আমারও খুব চিন্তা হচ্ছিল, না জানি কোনো সমস্যা হয়ে যায়। এরকমও হতে পারে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, হয়তো আমার জেলে যেতে হবে। যেহেতু এত ছোট মেয়েকে কেন ডেলিভারি করালাম? তারপর সমস্ত চিন্তা বাদ দিয়ে সে তো তার মাকে আশ্বাস দিয়েছিলাম যে তাকে আমার কাছে রাখবো এবং ডেলিভারি করাবো। তারপর যখন ডেলিভারির সময় হয়ে গেল, তখন তাকে ডেলিভারি করালাম। তখন এই ছোট্ট মেয়ের গর্ভে ২ টি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি আশ্চর্যজনক কথা! এটা দেখে কেউই বিশ্বাস করতে পারছিল না যে এত ছোট মেয়ে কিভাবে প্রেগনেন্ট হলো? আবার ২ টি সন্তান কেমনে জন্ম দিল? সকলে হতভম্ব হয়ে গেল। এই বাচ্চা মেয়েটির নাম ছিল হাবিবা। এই হাবিবাকে ডেলিভারির পরে দেখতে একজন মায়ের মতোই লাগে। তার গঠন অনেক বড় হয়ে গেছে এবং সেই হাসপাতালে খুব অসুস্থ অবস্থায় আছে। আমি তার ট্রিটমেন্ট করা শুরু করলাম, এজন্য তার কোনো সমস্যা না হয়। তখন আমি হাবিবাকে জিজ্ঞেস করলাম, "তুমি সত্য করে বলো, তোমার সাথে কি হয়েছে? কেউ কি তোমার সাথে খারাপ কাজ করেছে?" কিন্তু সে কোনোভাবেই বলতেছে না যে কি হয়েছে। সে কেমন জানি কিছুই জানে না। আমি হাবিবাকে বললাম, "যাই হোক, তোমার যে বাচ্চা হয়েছে এটা কাউকে তুমি বলবে না। তোমার বাবাকেও বলবে না, তোমার পরিবারের কাউকে বলবে না।" এদিকে হাবিবার মা অনেকগুলি টাকা পয়সা নিয়ে আমার সামনে হাজির এবং আমাকে বলল, "এই টাকাগুলি আপনি নিয়ে নিন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিপদের সময় আমার পাশে থাকার জন্য। ঠিক আছে, এটা কেউ জানবে না।" আমি হাবিবার আব্বুকে বলেছি, হাবিবাকে ওর খালার কাছে রেখে এসেছে। বিশ্বাস করেছিল এমনিতেই সে ছেলেমেয়েদের প্রতি কোনো খোঁজ খবর রাখে না। তাই সে আমার কথায় বিশ্বাস করে নিল। তারপর ওই মহিলাটি হাবিবাকে নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু আমার বারবার হাবিবার কথা মনে পড়ছে, খুব মায়া লাগছে। আমি হাবিবার আব্বুকে বলেছি, হাবিবাকে ওর খালার কাছে রেখে এসেছি। সে বিশ্বাস করে নিয়েছিল। এমনিতেই সে ছেলেমেয়েদের প্রতি কোনো খোঁজ খবর রাখে না। তাই সে আমার কথা বিশ্বাস করে নিল। তারপর ওই মহিলাটি হাবিবাকে নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু আমার বারবার হাবিবার কথা মনে পড়ছে, খুব মায়া লাগছে। আবার চিন্তাও করি কি না কি হয়ে যায় যদি ওর বাবা জানতে পারে, না জানি ওকে মেরে ফেলবে। তাই এরকম শুধু ভাবতে লাগলাম। আমি নিজেকে বলতে লাগলাম, হাবিবা কিভাবে গর্ভবতী হয়েছে কিছুই বুঝতে পারলাম না। আর হাবিবা কেনই বা আমাকে বলতেছে না?
কেউ কি তাকে বলতে নিষেধ করেছে, নাকি কেউ তাকে ভয় দেখাইয়েছে? কোনো কিছুই বলতে রাজি হলো না। আমার এক নার্স আমাকে বলল, হাবিবার মাকে আপনার কোনো সন্দেহ হয়, যেখানে সে কোনো একটা কিছু লুকাচ্ছে? আমি বললাম, আমার মনে হচ্ছে তাই। বাচ্চাটিও বলল না, আর ওই মহিলাটাও বলল না। কি হয়েছে এই বাচ্চাটির সাথে? আমিও তাই মনে করছি যে কেমনে সে গর্ভবতী হলো। কেননা আমি কোনো ঝামেলা করতে চেয়েছিলাম না, যা হওয়ার তো হয়ে গেছে। কিন্তু আমি কখনো ধারণাও করতে পারি নাই যে হাবিবা আবারও আমার কাছে চিকিৎসা করাতে আসবে। এটা আমি কল্পনাও করতে পারি নাই। হঠাৎ একদিন দেখলাম হাবিবা এবং তার মা আমার চেম্বারে চলে আসলো। তখন দেখলাম হাবিবা বড় একটা ওড়না গায়ে পেঁচিয়ে আমার সামনে আসলো। তখনও বুঝলাম তার পেট অনেক বড় ছিল এবং সে গর্ভবতী। কিছুই বুঝে উঠতে পারছি না, এই ছোট মেয়ে এত বড় কি সমস্যা? হাবিবাকে হাবিবার মাকে আমি জিজ্ঞেস করলাম, আপনারা কেন এসেছেন? তখন সে বলল, এটা শুনতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে জোরে জোরে কান্নাকাটি করতেছে এবং বলতেছে, আমার মেয়ের সাথে আবারও দুর্ঘটনা ঘটে গেছে। আমি হাবিবাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে সত্য করে বলো। এবং আমি তার মাকে বললাম, আপনি না আগে বলেছিলেন আপনার মেয়ের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নেবেন এবং খোঁজ খবর নেবেন, এবং এটাও বলেছিলেন আপনার বাড়ির আশেপাশে কোনো আজেবাজে ছেলে ঘোরাফেরা করে না, তার কাছেও আসে না। তাহলে আবার কিভাবে সে গর্ভবতী হলো? আমাকে খোলাখুলিভাবে সবকিছু বলুন তো। ওই মহিলাটি এ কথা শুনে আবারও খুব কান্নাকাটি করছে এবং বলতেছে, দেখুন ম্যাডাম, আমি কিছুই জানি না এরকম কেমন করে হয়েছে তার সাথে। আমিও তো এটা বুঝতে পারছি না। আপনি চেক আপ করুন এবং আল্ট্রাসাউন্ড করুন এবং দেখুন আমি যেটা মনে করছি, অর্থাৎ সে গর্ভবতী হয়েছে, কথাটা ঠিক আছে কিনা। আমি অন্য কারো কাছে টেস্ট করাই নাই। যেহেতু আপনি আমার পরিচিত এবং আগেও আপনাকে দেখাইয়েছি, আপনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন, তাই আবার আপনার কাছে নিয়ে এসেছি। আপনি চেক করে দেখুন। আমি যেটা বলছি যদি সত্যই হয়ে যায় আর ওর বাবা যদি জানতেই পারে, তাহলে আমাদের উভয়জনের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বললাম, আপনি ধৈর্য ধারণ করুন এবং অতিষ্ঠ হবেন না, চিন্তাও করবেন না। চেক আপ না করে কোনো কিছুই বলা যাচ্ছে না এবং খারাপ কোনো মন্তব্য করা যাবে না। যখন আমি আল্ট্রাসাউন্ড করলাম, কম্পিউটার স্ক্রিনের উপরে তাকানোর সাথে সাথেই কেমন যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মাথার উপর কেমন যেন আসমান ভেঙে পড়েছে। কিছুই বুঝে উঠতে পারছি না। কেমন করে এই মেয়েটার সাথে এরকম অবস্থা হয়েছে? আর কেই বা এত বড় সর্বনাশ করেছে? তখন আমি তার মাকে বারবার জিজ্ঞেস করছি, সত্য করে বলুন এই মেয়েটির সাথে কি হয়েছে? তখন তার মা কসম করে বলতেছে, আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি কিছুই জানি না। হয়তো আপনি ভাবতে পারেন, এ কেমন মা? নিজের মেয়ের সাথে এমন আচরণ হচ্ছে, অথচ সে কোনো খেয়াল করতেছে না এবং সত্য কথাটাও বলতেছে না। আসলে সত্যিই আমি জানি না আমার মেয়ের সাথে এমন কেন হচ্ছে। আপনি বিশ্বাস করুন। আমি ওই মহিলাটাকে বললাম, বাচ্চা অবস্থা খুব বাচ্চার অবস্থা খুব খারাপ। এমনিতে ছোট বাচ্চা। তারপরে আবার স্বাস্থ্য তেমন ভালো নয়। এর উপর আবার একেবারে ২ টা বাচ্চার জন্ম হয়েছে। এখন আবার সে গর্ভবতী হয়েছে। অতএব জীবনের ঝুঁকি রয়েছে। তাই আপনি তার পরিপূর্ণ খেয়াল রাখুন, তাকে যত্ন করুন। ওই মহিলা আমাকে বলল, আপনি চেক করে বলে দিন এত বড় সর্বনাশ কে করেছে? আমার মেয়েটার একদম কেন সমস্যা হচ্ছে? তখন আমি বললাম, সেটা তো আমি বলতে পারব না। যেহেতু আমি অনেক চেষ্টা করেছি, আপনি বলেন নাই এবং হাবিবাও আমাকে বলে নাই। কিছুই জানি না। তাহলে আমি কিভাবে জানবো যে কে এমন সমস্যা করেছে? হাবিবা হাবিবাকেও জিজ্ঞেস করলাম, আবারও সত্যি করে বলো। সে এখনো বলতেছে, এমন কেউ নেই যে আমার সাথে খারাপ আচরণ করেছে। এমন কেউ আমাকে স্পর্শ করার চেষ্টাও করেনি। তাহলে কেমনে হলো এটা আমি জানি না। হাবিবার মা বলল, আপনি এখন আমাকে ওষুধ দিয়ে দিন, যেন ভবিষ্যতে এরকম আর না হয় সেরকম অবস্থা করে দিন। কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কেমনি করে এরকম ঘটনা কে ঘটালো? কিভাবে এটা সম্ভব? এত ছোট মেয়ে, একবার ২ টি বাচ্চা জন্ম দিয়েছে, এখন আবার প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব? আমি ওই মহিলাটাকে বললাম, আপনার এই মেয়ের যে সমস্যাটা হয়েছে, অবশ্যই সেটা আপনার ঘরের মধ্যেই রয়েছে। আপনি বলতেছেন আমি কিছুই জানি না।
আমি এটা তখনই বিশ্বাস করব যখন মনে করব আপনি তাকে সদা সর্বদা আপনার কাছেই রাখেন। তখন ওই মহিলাটি বলল, "আমি সদা সর্বদা আমার কাছেই রাখি। আমি কোথাও যেতে দেই না। শুধুমাত্র স্কুলে এবং মক্তবে যায়। এছাড়া সব সময় আমার কাছেই থাকে।" তাহলে এটা কিভাবে সম্ভব? আমি ওই মহিলাকে বললাম, "আপনার মেয়েকে সমস্যা করার জন্য আপনিই দায়ী। হয়তো আপনি আমাকে মিথ্যা বলছেন, অথবা আপনি হয়তো ২য় বিবাহ করেছেন। তো আপনার মেয়ের সৎ বাবা হয়তো তাকে সর্বনাশ করেছে। আপনি এখন চিন্তা করে দেখুন, আপনি খোঁজখবর নিয়ে দেখুন, হয়তো তার সৎ বাবা এই কাজটা করেছে।" ইতিমধ্যে আমার চেম্বারে আরেকটি মহিলা তার মেয়েকে নিয়ে উপস্থিত হলো। সে মহিলাটাও খুব চিন্তিত এবং তার মেয়েটাও খুব চিন্তাগ্রস্ত দেখা যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, "আপনারা কেন এসেছেন?" তখন সে এই মহিলার সামনে কথা বলতে রাজি হচ্ছিল না। তাই আমি এখান থেকে এই মহিলাটাকে এই মহিলাটাকে যেতে বললাম। তারপর এই ২য় মহিলাটার সাথে কথা বলতে লাগলাম। তার সাথে যে মেয়েটা রয়েছে তার বয়স আনুমানিক ১২ বছর হবে। এই মেয়েটির নাম রাফিয়া। রাফিয়া এর মা বলল, "আমার মেয়েটির পেটে খুব ব্যথা এবং পেট অনেক বড় হয়ে গেছে। আপনি একটু আল্ট্রাসাউন্ড করুন।" আমি আল্ট্রাসাউন্ড করালাম। তারপর দেখলাম হাবিবার সাথে যে ঘটনা ঘটেছে, রাফিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে। আমার খুব টেনশন চলে আসলো। কে এমন ঘটনা ঘটালো? এই ২ টা বাচ্চার জীবন কি হবে? এদের ভবিষ্যৎ বা কি হবে? আল্ট্রাসোনোগ্রাফিতে যা দেখা গেল, আমি তাই রাফিয়ার মাকে সত্য করে বলে দিলাম এবং তাকে বললাম, "আপনার মেয়ে গর্ভবতী।" এ কথা শুনে রাফিয়ার মায়ের মাথার উপর কেমন যেন আসমান ভেঙে পড়ছে। সাথে, সাথে সে মাটিতে বসে পড়ল। কিছু সে বুঝে উঠতে পারছে না, কি রকম সম্ভব আমার এই ছোট্ট মেয়েটার সাথে কে এমন ঘটনা ঘটালো? কিছুই বুঝতে পারছি না। তখন আমি হাবিবার ঘটনাও তার কাছে বললাম। এরপরে আমি নিজেই এই বাচ্চা দুটির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দিলাম। কিন্তু এখন অনেক মানুষই এরকম সমস্যায় পড়ে। কিন্তু পুলিশকে জানাতেও দ্বিধাবোধ করে। দ্বিতীয়ত, এখানে পুলিশেরা খুব অসৎ। টাকা পেলে মামলা ঘুরিয়ে নেয় এবং এটা জানাজানি হলে মান-সম্মানের হানি হবে। তাই অনেকে এই সমস্যাগুলি চেপে রাখে। কিন্তু ভাগ্য ভালো, এবারে যে নতুন ওসি এসেছে সে খুব ভালো। সে আমাদের অভিযোগটি গ্রহণ করেছে এবং এই পুলিশ অফিসার এই মামলাটি তদন্ত করা শুরু করলেন। প্রথমে তিনি সাধারণ পোশাক বিষয়ে স্কুলে গেলেন। সেখানে গিয়ে তদন্ত করলেন, কিন্তু সেখানে কিছুই পেলেন না। তারপরে ওই মেয়ের বাড়ির এই মেয়ে দুটির বাড়ির আশেপাশে তদন্ত শুরু করলেন। শেষ পর্যন্ত এমন একটা লোকের নাম বেরিয়ে এলো যেটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল এবং কেউই বিশ্বাস করতে পারছিল না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন একটা লোক এই কাজটা করতে পারে এটা চিন্তাও করতে পারবেন না। আর কেউ নয়, ওই এলাকার মসজিদের ইমাম, যে নাকি দেখতে খুব ভালো ছিল, ইবাদত বন্দেগী করত, তসবিহ তাহলিল করত, সদা সর্বদা সে ইবাদতে লিপ্ত থাকত, কিন্তু সেই এই কাজটা করেছে। অর্থাৎ এই হাবিবা এবং রাফিয়া উভয় মেয়েটার সাথে এই ইমাম সাহেব এই সর্বনাশটা করেছে এবং এই মেয়ে দুটোকে খুব ভয়ভীতি দেখিয়েছে যেন তারা দুনিয়ার কারো কাছে না বলে। পুলিশের তদন্তে বেরিয়ে আসলো যে ওই ইমাম সাহেবকে এলাকার সমস্ত মানুষ খুব নেক মনে করত। কিন্তু এ ঘটনা কিভাবে ঘটলো? এই ইমাম সাহেব বাচ্চাদেরকে মসজিদের ভিতরে পড়াতো এবং মেয়েদেরকে তার নিজের কক্ষে বসে পড়াতো। সে কক্ষে তার স্ত্রীও থাকতো। কিন্তু এই স্ত্রীও খুব ভালো ছিল, সবাই মনে করত এবং এই স্ত্রী তার স্বামীকে বোকা বানাতো। সেও যে এরকম কুচরিত্র ছিল এটা কখনো তার স্বামীকে বুঝতে দিত না এবং স্বামী কখনো জানতে পারেনি ইমাম সাহেবের স্ত্রী অন্য এক পুরুষের সাথে সম্পর্ক করত। এবং একদিন তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হলো এবং সেই ছেলের সাথে পালিয়ে চলে গেল। তখন এই ইমাম সাহেব খালি রুমে থাকতো এবং এই বাচ্চা দুটির সাথে এরকম অবৈধ কাজ করছে। কিন্তু যখন এই বাচ্চা দুটির সাথে খারাপ কাজে সে লিপ্ত হয়েছিল, তখন এই বাচ্চা দুটি কিছুই জানতো না, কারণ ওই ইমাম সাহেবের রুমে অনেক মাদক দ্রব্য থাকতো, চেতনানাশক ঔষধ থাকতো। খাবারের মধ্যে সেই ঔষধ মিশিয়ে ওই বাচ্চা দুটিকে খাইয়ে অচেতন করে এই কুকর্ম করত। তারপরে পুলিশ ওই ইমাম সাহেবকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। যখন তাকে রিমান্ডে দেওয়া হলো, তখন সে সব কিছুই বলে দিল, নিজের সমস্ত অপকর্মের কথা।
তাই প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং তাদেরকে সর্বদা খেয়াল রাখা উচিত। তারা কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, এ বিষয়ে আমাদের খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদের এরকম কাজকর্ম থেকে সচেতন হওয়ার এবং বিরত হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকে কমেন্টে লিখে দেবেন আমিন।